কাল থেকে বই খাতা নিয়ে সন্ধ্যার পর পড়তে বসবে। আমি বাড়ি এসে তোমাকে পড়া দেখিয়ে দেব। তরি মাথা দুলিয়ে সায় দিল, প্রত্যুত্তরে বলল, আমি কিন্তু বিজনেস স্টাডির স্টুডেন্ট। আপনি আমাকে পড়াতে পারবেন? আহসান নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল। আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। তরি লজ্জায় আর কোনো প্রশ্ন করল না। আল্লাহর সামনে গিয়ে আহসানকে বলল, এখানে আপনার একটা ধূসর রঙের শার্ট ছিল, ওটার বুক পকেটে কলমের কালি লেপ্টে ছিল জানেন? আপনার মতো আমার বাবাও বুক পকেটে কলম রাখতে গিয়ে কালি লাগিয়ে ফেলতেন। আমি আর মা মিলে বাবার শার্ট ধুয়ে দিতাম। আপনার শার্টটা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি, আমি সকালের মধ্যে শুকিয়ে যাবে। আহসান তরির কথা শুনে তৃপ্ত বোধ করল, চোখে মুখে শান্তির ঝলক দেখা দিল। মায়ের পর রুমির পর তরি তার খেয়াল রাখছে, ছোটোখাটো ভুল ত্রুটিগুলো শুধরে দিচ্ছে। আহসান মুখ ফুটে খুব বেশি কিছু বলতে পারল না। সে আজ যা অনুভব করছে তা কি সত্যি বলার মতো? শুধু ছোট্ট করে তরিকে বলল। ধন্যবাদ। তরি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। আহসানের বুকের ব্যথাটা আরো তীব্র হয়ে জেঁকে বসল। তরি কোমল স্বরে বলল, মা বলেছে বিয়ের পর স্বামীর কাজকে নিজের কাজ ভেবে করতে হয়, এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আজ বিকালে মিতালি আন্টি এসেছিলেন, উনিও তো বললেন যে আপনি যা চান তাই যেন দিয়ে আপনাকে আপনাকে না করতে নিষেধ করেছেন। ছেলে মানুষের খাওসটা কি অনেক বেশিই থাকে? আহসান তরির কথার মানে ধরতে পেরে লজ্জায় মাথা নুয়ে ফেলল। তরির সেদিকে মনোযোগ নেই। তরি নিজের মতো বিড়বিড় করতে করতে বলল, আবার বললেন যে আপনি নাকি সারাদিন বাইরেই থাকেন, তাড়াতাড়ি যেন বাচ্চা নিয়ে ফেলি। কথার ছলে আনমনে তরি আহসানের দিকে তাকাতেই চমকে উঠল। আহসান কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় তার দিকে তাকিয়ে রয়েছে। এবার কথার মানে ধরতে পেরে তরি লজ্জায় মিয়ে গেল। মুখে আঁচল চেপে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! কি দরকার ছিল লোকটার সামনে এসব বলার? নিহাতি সে বুঝতে পারিনি, না হলে ভুলেও ওই লোকটার সামনে এসব লজ্জার কথা তুলতই না। ভুল বুঝতে পেরে তরি নিজের মাথায় গাঁটটা মারল। লোকটা তাকে কি ভাবছে কে জানে? খারাপ ভাবছে কি? ভাবলে ভাবুক। তরি সব নিজে থেকে বলেনি। মিতালি আন্টি না বললে তরি বুঝি অমন কথা মুখে তুলতো? অপরদিকে আহসান তরির লজ্জামাখা মুখ দেখে মনে মনে বিড়বিড় করে বলল, ধরলাম না ছুঁইলাম না, এখনই বাচ্চা? কথাটা তরির কান অবধি পৌঁছালো না, হয়তো কানে গেলে লজ্জায় সত্যি সত্যি সে ভিমড়ি খেত। তরি কলেজ ড্রেস পরে আয়নার সামনে বসে বিনুনি বাজছে। আহসান চোখ ফিরিয়ে ফিরিয়ে কয়েকবার তাকে দেখলো। দেখতে যেন ছোট্ট খুকিটি লাগছে। সাদা কলেজ ড্রেস, মাঝে সিঁথি করে দুপাশে বিনুনি বাঁধা। কাল রাতেও না শাড়ি পরে এই মেয়েটাকে পাক্কা গিন্নি লাগছিল, আজ আবার খুকিদের মতো লাগছে কেন? নাস্তা করে তরিকে নিয়ে বের হলো আহসান। সেদিনের মতো শাই করে তরিকে কলেজের গেটের সামনে রেখে এলো। তরিকে বিদায় জানাবার সময় তরি লাজুক মুখে বলল, আপনি কি ছুটি হলে আমাকে নিতে আসবেন? কি নির্মল সেই চাহনি! আহসান যেন চোখ ফেরাতেই পারল না। অতি শক্ত হৃদয়ের মানুষ হওয়া সত্ত্বেও তরির কাছে হার মানল সে। তরির সঙ্গে কথা বলতে গেলেই কথা যেন দলা পাকিয়ে যায় তার। ক্লাসে প্রেজেন্টেশন দেওয়ার সময়ও কথা বলতে এতটা আড়ষ্টতা কাজ করেনি যতটা এখন কাজ করে। আহসান আমতা আমতা করে বলল, আসবো। আহসান বাইক ঘুরে চলে যাবার সময় তরি হাত নেড়ে টাটা দিল। লুকিং গ্লাসে সেটা দেখে আহসান মৃদু হাসল। পরক্ষণেই বুকে কেমন যেন পীড়াদায়ক অনুভূতির সৃষ্টি হলো। কিছু কি ফেলে যাচ্ছে সে? তরিকে অচেনা আগন্তুকের সঙ্গে বাইকে করে কলেজে আসতে দেখে ক্লাসের মেয়েদের চক্ষু চড়ক গাছ। অবশ্যই এতে তাদের পুরোপুরিভাবে দোষ দেওয়াও যায় না। হাতে গোনা কয়েকজন বাদে তরির বিয়ের খবর বান্ধবী মহলের সেভাবে কেউ জানে না। তরি ক্লাসে ঢুকতেই সকলে তাকে ঘিরে ধরল। আজ সকলের মধ্যমণি তরি। সকলের মুখে একটাই প্রশ্ন, ওই বাইকের ছেলেটাকে? তরি লাজুকতার মতো ইনিয়ে বিনিয়ে বলল, ওটা আমার বর, আর তোদের দুলাভাই। মুহূর্তেই সকলে হা করে তরির দিকে তাকিয়ে রইল। তারা কি ঠিক শুনলো? তরির আসলেই বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তো তাড়াতাড়ি! সেদিন ক্লাসের ফাঁকে ফাঁকে সবাই তরির থেকে বিয়ের গল্প শুনলো। টিফিনের ব্রেকেও তরি ছাড় পেল না। তবে বাসরাতের গল্প শুনতে চাওয়ায় তরি কেমন মিয়ে গেল। কথার ছলে বারংবার প্রসঙ্গটা এড়িয়ে গেল, কিন্তু মেয়েদের কৌতূহল মোটেও কাটল না। তরির সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ক্লাস ক্যাপ্টেন নাতাশা তো বলেই বসলো,
এই তোরে, বল না বাসার রাতে কি হয়েছিল? লভাই কাছে এসেছিল তোর? চুমু টুমু খেয়েছিল? চুমু খেলে কেমন লাগে রে তোরে? আদর করেছিল তোকে? ইন্টু মিন্টু হয়েছিল আদর? লাজে তরির গাল লাল হয়ে গেল। সাদা স্কার্ফটা দিয়ে মুখ ঢেকে ফেললো সে। পাশ থেকে তরির বান্ধবী সুহা এসে তরিকে সুরসুরি কেটে বলল, ভাইয়াকে দেখে মনে হলো তোর চেয়ে বেশ লম্বা, পেটানো শরীর, ঠিক যেন ফিল্মের হিরোদের মতো। ওরকম শক্তপোক্ত শরীরের ভার সারা রাত কি করে শৈলী রে তোরই? তরি দুই হাতে মুখ ঢেকে বসে রইল। এই মেয়েগুলো কি সব আজে বাজে কথা বলছে? তরি কি করে তাদের বোঝাবে যে ওই লোকটার সঙ্গে তরির এখনো কোনো ইন্টু পিন্টু হয়নি? লোকটার সামনে গেলেই তো তরির বুক কাঁপে, হাত কাঁপে, আবার পাও কাঁপে। তাকে কি করে চুমু খাবে তরি? নাতাশা তরির টুকটুকে গালে চিমটি কেটে বলল, শোন তোরে, দুলাভাইকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরবি। প্রথমে কানের লতিতে চুমু খাবি, তারপর পেছন করিয়ে শরৎ ওম করে চুমুটা খেয়ে ফেলবি। উফ, কি রোমান্টিক ব্যাপার। নাতাশার কথা মতো দৃশ্যটা মনে মনে একবার কল্পনা করলো তরি। লাজে চোখ বড় বড় হয়ে গেল তার। কি রোমাঞ্চকর ব্যাপার! ছুটি হওয়ার আগে আগে বারবার কলেজের জানালার দিকে উকিঝুঁকি দিচ্ছিল তরি। লোকটা এখনো আসছে না কেন? ক্লাসের মেয়েগুলো আজ কৌতূহলের অন্ত নেই। ক্লাস শেষ হলেই তারা আজ আহসানের পিছু ধরবে, দুলাভাই হিসেবে একটু শায়েস্তা করবে। নির্ধারিত সময়ে ছুটির ঘন্টা পড়তেই সকলে দৌড়ে বের হয়ে গেল। তরি কলেজের বাইরে আসতেই দেখলো আহসান বাইক নিয়ে হাজির। তরি আহসানের কাছে পৌঁছানোর আগেই দুষ্টু মেয়েগুলোর দল আহসানের নিকট ধেয়ে গেল। নাতাশা আহসানকে সালাম দিয়ে বলল, কেমন আছেন দুলাভাই? আহসান সালামের জবাব নিল, ফের বলল, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? নাতাশা কিছু বলার আগে সুহা বলল, পড়াশোনার কথা বাদ দিন নুলাজান, আজকে শালির দাবি নিয়ে আপনার কাছে এসেছি। এক দফা এক দাবি, মানতে হবে, মানতে হবে। তরির অপর ক্লাসমেট সোহাগী এসে বলল, আমার ভাই, তোমার ভাই, আহসান ভাই, আহসান ভাই, আহসান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হাসান মুচকি হেসে দুষ্টুমির ছলে বলল। তা আপনাদের দাবিটা কি? নাতাশা নির্দ্বিধায় জবাব দিল, চাই তো আপনার সঙ্গে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে, কিন্তু এখন তো আপনি বিবাহিত, কি আর করার। সব এই পোড়া কপালের দোষ। এই ট্রিট দিয়ে আমাদের দুঃখ দূর করুন, আমরা ফুচকা খেতে চাই। আহসান মৃদু হেসে সায় জানালো। পাশের দোকানের ফুচকাওয়ালাকে বলল সবাইকে আজ মন মতো ফুচকা খাওয়াতে। তরি ফুচকার প্লেট হাতে নিয়ে মুখে ফুচকা পুড়তে পুড়তে দেখলো ক্লাসের সবচেয়ে লুচু মেয়ে ববিতা হাঁ করে আহসানের দিকে তাকিয়ে আছে। তরির বড্ড হিংসে হলো। একটু আগেও নাতাশা আর সুহা যখন দূর থেকে আহসানের সঙ্গে কথা বলছিল, কবিতা তখন আহসানের গায়ে হেলে পড়ছিল। রাগে কটমট করতে করতে তরি ফুচকার বাটিটা শেষ করলো। কালকে ক্লাসে গিয়ে মেয়েটাকে আচ্ছা করে শায়েস্তা করবে। পাজি মেয়ে একটা, কত বড় সাহস! তরির বরের দিকে নজর দেয়। মেয়েটার মনে মনে অনেক প্যাচ। নিহাতি আহসান ভালো মানুষ বলে বুঝতে পারিনি। আহসানকে বাড়ি গিয়ে আজ সাবধান করে দিতে হবে, যেন ভবিষ্যতে এই লুচু মেয়েটার থেকে দূরে দূরে থাকে। সন্ধ্যায় আহসান কাজ শেষে বাড়ি ফিরতেই তরি বই খাতা নিয়ে পড়ার ঘরে গেল। আহসান চেয়ারে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। তরিকে দেখা মাত্রই বইটা রেখে সোজা হয়ে বসলো। তরি টেবিলের সামনে চেয়ারটা টেনে বসতেই আহসান বলল, রুমি কোথায়? তরি মিহিস্বরে বলল, রুবিকে ডাকতে গিয়েছিলাম। রুবির শরীরটা আজ ভালো নেই, খুব পেটে ব্যথা আর মাথা ঘুরছে বলল। মেলি সমস্যা ভেবে আহসান আর সেভাবে খুঁটিয়ে জানতে চাইল না। তরির বই খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে বলল, ইংরেজি কেমন পড়ো তুমি? ইংলিশে বেসিক ক্লিয়ার না থাকলে ফাইনালে কিন্তু বড় সড়ো ঝামেলায় পড়তে হবে। তরি কলম ঘোরাতে ঘোরাতে বলল, মোটামুটি পারি, কিন্তু আমাকে বুঝিয়ে দিলে আরো ভালো ভালো পারবো। আহসান গ্রামার বই বের করে তরিকে সবটা বুঝিয়ে দিল। লক্ষ্য করলো তরির জ্ঞান খুব ভালো, অল্প বোঝালেই বুঝে যায়, বারবার রিপিট করতে হয় না। তরিকে হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক করতে দিয়ে আহসান হেলান দিয়ে বসলো। তরি খাতায় ছক কাটতে কাটতে বলল, মা বলেছিল আপনি আপনার বাবার ব্যবসা সামলান, পড়াশোনাও নাকি শেষ। তাহলে চাকরির বই দিয়ে কি করেন আপনি? আপনার বুঝি পড়াশোনা করতে খুব ভালো লাগে? আহসান ম্লান হেসে বলল, না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বাবার ব্যবসা সামলাই, এটা সত্য, কিন্তু এটাকে আমি পেশা হিসেবে নিতে চাই না। বেকারত্বের হাত থেকে রেহাই পেতে ব্যবসাকে খুঁটি হিসেবে ধরেছে। বেকার শব্দটার অনেক ভার, আমি এত ভার বইতে পারবো না।
সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে। এত কষ্ট করে বাবা পড়িয়েছেন আমাকে, আমি তো সহজে হাল ছাড়লে চলবে? তরি মন্ত্রমুগ্ধের মতো আহসানের কথা শুনল। এই মানুষটা যখন গভীর মনোযোগে ঠোঁট নেড়েচেড়ে কথা বলে, তরির তখন খুব ভালো লাগে। অঙ্কটা তরি নির্ভুলভাবে শেষ করে খাতাটা আহসানের দিকে এগিয়ে দিল। আহসান খুঁটিয়ে খুঁটিয়ে অঙ্কটা দেখল, কোথাও একটুও ভুল খুঁজে পেল না। লাল কলম দিয়ে আহসান রাইট দিল খাতায়। তরি মুখে জলজলে হাসি ফুটে উঠল, সে পেরেছে। আহসান গভীর স্বরে বলল, কাল থেকে আমরা টেস্ট পেপার সলভ করব। নতুন টেস্ট পেপার না বের হওয়া অবধি পুরোনোটা দিয়েই করব। টেস্ট পেপার ধরে অঙ্ক কষলে ফাইনালে দুর্দান্ত একটা রেজাল্ট আসবে। তরি মাথা দুলিয়ে সম্মতি জানালো। বই খাতা গুছিয়ে উঠবার সময় আহসানকে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আহসান বিস্মিত হলো, তরি তাকে এই কথা বলল। মনে তীব্র উচ্ছ্বাস নিয়ে আহসান বলল। বলো, কি বলবে? তরি অভিমানের সুরে বলল, কলেজে আমাকে আনতে গেলে আপনি আমার ক্লাসের ওইসব মেয়ের সঙ্গে একদমই কথা বলবেন না। আর যখন আপনি দাঁড়িয়েছিলেন, ববিতা নামের একটা মেয়ে আপনাকে হা হা করে দেখছিল। সে কেন আপনাকে দেখবে? তার মিষ্টি অভিমান আহসানের মনে শান্তি জোগালো। ঠোঁটে হাসি চেপে রেখে আহসান বলল, চোখ আছে তার, তাই আমাকে সে দেখতে পারে। কি করব বলো? তরি কণ্ঠে তীব্র প্রতিবাদ নিয়ে বলল, না, দেখবে না। সে আপনাকে কেন দেখবে? কেন দেখবে? হ্যাঁ, কি অধিকার তার? আপনাকে শুধু আমি দেখব। তরির বলা আপনাকে শুধু আমি দেখব কথাটা শুনে আহসানের পিলে চমকে উঠল। বুকে ছুঁচ ফোটানোর মতো বিঁধে গেল যেন কথাটা। তরি কি অধিকার খাটাচ্ছে তার উপরে? তবে খাটাক, তরির পরিপূর্ণ অধিকার আছে তার উপরে। তরি তো সম্পূর্ণরূপে তারই, তার নয় কি? জীবনে এরূপ অধিকারের দাবিদারেরই তো অভাব ছিল তার। আজ কি তরি সেটাও পূরণ করে দিল? দিল তো। আহসান প্রতি উত্তরে বলল, দেখলেই বাকি, যা তোমার দিন শেষে তোমারই থাকবে। তোমার জিনিস ছিনিয়ে নেবার সাধ্য আছে কি করো? তরি ঢোক গিলে বলল, তবুও কেউ দেখবে না আপনাকে। আপনাকে ওভাবে কেউ দেখলে কষ্ট হয় আমার। আহসানের বিস্ময় এক ধাপ উপরে উঠে গেল। সে কি তবে তরির কষ্টের কারণ হচ্ছে? তরি কি জানে না তরিকে কষ্ট পেতে দেখলে তারও কষ্ট হয়? আহসানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তরি আবার বলল, আপনি বলেছিলেন না, কেউ আপনার সামনে কাঁদলে আপনার খুব কষ্ট হয়, বুকে কেমন চিনচিন ব্যথা হয়? আমারও ঠিক সেরকমই হয়। মনে হয় যেন আমি মরেই যাব। আহসান তরির চোখের দিকে তাকালো, চোখে টলমলে নোনা পানি। মিনিট খানিকের মধ্যে হয়তো বা তা কপল ছুঁয়ে গড়িয়ে পড়বে। সেই আদরে চোখ দুটোর দিকে তাকিয়ে আহসান বলল, যদি খুব কষ্ট হয় তাহলে সেটা বরং তুমি আমার সঙ্গে ভাগ করে নিও। আমি আমার ভেবে তুমি সহ তোমার দুঃখ বেদনাকে আপন করে নেব। তরি চাপা স্বরে বলল, মা বলেছেন বিয়ের পর নাকি স্বামী স্ত্রী একে অপরের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে হয়। আপনি কি আমার সব সুখ দুঃখের ভাগ নেবেন? আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল, নেব। তোমার দুঃখগুলো আমার হোক, বিনিময়ে আমার বরাদ্দের সকল সুখ তোমার হোক। তরি চোখ মুছে বলল, আপনি খুব বোকা। সবাই শুধু সুখ চায়, দুঃখ কেউ চায় না। আপনি নিজের সুখ ছেড়ে শুধু আমার দুঃখগুলোকে চাইলেন। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যা তোমার তা কি আমার নয়? সেদিন তরির কি হলো সে নিজেও জানে না। রাতে আহসানকে শক্ত করে চেপে ধরে তার পিঠে মুখ গুজে ঘুমালো। আহসান যা ইচ্ছে ভাবুক, তরির অধিকার আছে তার প্রতি। তরির কথা মতো আজ তাই হলো। আহসান কলেজ থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলেনি। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে খুব খুশি হলো। তরিকে কলেজে আনা নেওয়া করে আহসান। রুমির স্কুল বাড়ির খুব কাছেই হওয়ায় সে একাই আসতে পারে, কারোর সহযোগিতার প্রয়োজন হয় না। তরি কলেজ থেকে বাড়ি ফিরতেই মধু বিবি তরিকে নিজের ঘরে ডেকে পাঠালেন। তরি জামা কাপড় ছেড়ে পা টিপে টিপে মধু বিবির ঘরে গেল। মধু বিবি বসে বসে তখন পান চিবোচ্ছেন। আজ কয়েকদিন যাবৎ তরিকে তিনি লক্ষ্য করছেন। নতুন নতুন বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, তরির মধ্যে সেরকম কিছু এখনও দেখেননি তিনি। তরিকে বেজায় সন্দেহ হচ্ছে তার। তরিকে ঘরে ঢুকতে দেখে পানদানিতে পানির পিক ফেললেন। তরির দিকে সন্দেহভাজক দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকে আমি যা জিজ্ঞাসা করুম সত্যি কইরা বলবা, যদি কিছু লোকাও তো তোমার খবর আছে।
তরি ভয়ে ভয়ে ঢোক গিলল। মধুবিবি তরিকে বসতে বললেন। তরি কাঁপতে কাঁপতে বিছানায় বসতেই তিনি বললেন, তোমার আর আহানসানের মধ্যে কিছু হইছে, সত্যি কইরা বলো। তরি কথার মানে ধরতে পারল না, সরল মনে বলল। না, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। মধুবিবি তরিকে ইশারায় থামিয়ে দিয়ে বললেন, ঢং দেখলে বাসি না, আমি ঝগড়ার কথা কই নাই। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় সেই সম্পর্কের কথা বলছি। তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হইছে? তরি ঠায় বসে রইল। মধুবিবির প্রশ্নের জবাব তার কাছে নেই। তাদের মধ্যে এখনো ওসব হয়নি। তরির কাছে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে মধুবিবি হুংকার দিয়ে বললেন, তোমারে কি জিজ্ঞাসা করতেছি, জবাব দাও না কেন? তরি ভীত সন্ত্রস্ত নিরীহের ভঙ্গিতে মাথা দুই পাশে দুলিয়ে না বোঝালো। মধুবিবি যা বোঝার বুঝে গেলেন। তরিকে এই বিষয়ে কিছু বলে লাভ নেই, যা বলার আহসানকেই বলতে হবে। সন্ধ্যার পর আহসান বাড়ি ফিরতে মধুবিবি আহসানকে ডেকে পাঠালেন নিজ ঘরে। আহসান মধুবিবির ঘরে গিয়ে তাকে সালাম জানিয়ে বলল, কেমন আছো বাবু? তোমার শরীরটা ভালো তো? মধুবিবি সালামের জবাব নিলেন। ক্ষুব্ধ গলায় বললেন, আমার শরীর ভালো আছে, তোমার সমস্যা কি সেইটা বলো। আহসান অবাক হয়ে বলল। কেন, কি হয়েছে বাবু? মধুবিবি প্রতি উত্তরে বলল, কি হয়েছে সেইটা বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করতেছো না? আহসান মৃদু স্বরে বলল। তোরে কি কিছু করেছে? কিছু হয়েছে বাবু? মধুবিবি মুখে পানির খিলি পুড়ে বললেন, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হইব, এইটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো ভুল আমি দেখি না। তোমাদের বিয়ের কয়েকদিনই তো দিন পার হইয়া গেল, তোমাদের মধ্যে নাকি এখনো কিছুই হয় নাই। তোমার বউ না হলে বয়সে ছোট, সে বেটি মানুষ, লজ্জায় বলতে পারছে না। তুমি তো বেটা, তুমি এখনো তার কাছে যাও নাই কেন? এত লজ্জা শরম ধুইয়া কি পানি খাইবা? আহসান মিনিট খানিক নীরবতা পালন করলো। এরকম একটা বিষয় বাড়ির মুরব্বী গোছের মানুষের সঙ্গে কথা বলতে ইতস্ত বোধ কাজ করছে তার। তবু অস্বস্তি বোধ কাটিয়ে আহসান বলল, আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বাবু, 10 বছর কিন্তু কম কিছু নয়। আমি চাই আগে আমাদের মনের মিলন হোক, তারপর না হয় শারীরিক সম্পর্কের বিষয়ে ভাববো। আর এমনিতে তোরই আমারই বউ, আজ হোক বা কাল, সে তো আমারই। সময় তো চলে যাচ্ছে না, একটু সময় তো দেওয়াই উচিত, নাহলে আমরা একে অপরকে কিভাবে বুঝবো? মধুবিবি নির্দ্বিধায় বললেন, তোমার দাদার সঙ্গে এত বছরের সংসার ছিল, তার সঙ্গে আমার কখনোই মনের মিল হয় নাই। তুমি এই 2 দিনের সংসারে মনের মিল খুঁজতে আসছো? এত কিছু বুঝতে গেলে সময় চইলা যাইব, তখন আর বাচ্চা কাচ্চা আর আব্বা হওয়া লাগবো না তোমার। এই মনের মিল নিয়া তুমি বইসা থাইকো। আহসান কোনো জবাব দিল না। এখন জবাব দিলে সেটা হয়ে যাবে বেয়াদবি। মুরব্বী মানুষদের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে চায় না সে। যা আছে তা তার মনেই থাকুক। মধুবিবি ফের রুষ্ট গলায় বললেন, বেটা মানুষের যেই কাজের জন্য বউ দরকার, সেই কাজের জন্য যদি তোমার বউ নাই লাগে, তাহলে তো আর দরকার নেই। আজকে থেকে তরি আমার সঙ্গে রাতে ঘুমাইব, রুমেও আছে আমার সঙ্গে, তরি আর একা লাগবো না। 2 সই মিলে গল্প করতে করতে রাত পার হইয়া যাইব। তুমি কোলবালিশ জড়াইয়া ধইরা শুইয়া পড়ো। আহসান দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িতে তার শান্তি নেই। এখন নিজের বউটাকে নিয়েও বাইরের মানুষ টানাটানি শুরু করেছে। মধুবিবি নিজের কথায় অটল রইলেন। রাতে ঠিকই আহসানের ঘর থেকে তরিকে টেনে নিয়ে এলেন। তরি শুকনো মুখে বালিশ নিয়ে মধুবিবির ঘরে এগিয়ে গেল। আহসান অপ্রসন্ন হয়ে বসে রইল। তার অবস্থা আজ অত্যন্ত বেগতিক। শোভা মধুবিবির আচরণে অপ্রস্তুত বোধ করলেন। মধুবিবির ঘরে গিয়ে তাকে বললেন, মা, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওদের ব্যক্তিগত জীবন ওদের বুঝতে দিন। এভাবে দুজনকে আলাদা করে ফেলাটা কি ঠিক হচ্ছে? মধুবিবি শোবার কথা কানে তুললেন না। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, বেশি পড়াশোনা কইরো না, তোমার ছেলের মাথায় শয়তানি ক্যারা ঢুকছে। ওর ক্যারার কেমনে মাথা থেকে বার করতে হয় সেটা আমি ভালো কইরা জানি। টান পড়লে ঠিকই বেইকা বসবো। কয়েকটা দিন যাইতে দাও, তারপর আমার কথা মিলাই নিও। শোভার কথা বাড়ালেন না। মধুবিবি যা ভাবেন তা করেই ছাড়েন। তাকে তার সিদ্ধান্ত থেকে হঠাতে গেলে হিতে বিপরীত ঘটে।
শোভা বিছানা করে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। রুমিকে নিজের বাম পাশে এবং তরিকে ডান পাশে রেখে মাঝে মধু বিবি শুয়েছেন। রুমির ভোরে স্কুল আছে। রুমি ঘুমে কাদা তখন। মধু বিবিও খুব সম্ভবত ঘুমিয়ে গেছেন। তরির মোটেও ঘুম আসছে না। অশান্তিতে সে এপাশ ওপাশ করতে লাগলো। হঠাৎ কি হলো? কাল যে সে আহসানের পিঠে মুখ গুজে শুয়েছিল, আহসান কি সেটা পছন্দ করেনি? সে কারণে কি আজ তাকে এভাবে দূরে সরিয়ে দিল? এই কদিন তো সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করে কেন মধু বিবি তাকে এই ঘরে ঘুমাতে বলল? আহসান কি রাগ করেছে তার সঙ্গে? মনে মনে কি সে তরির উপরে বিরক্ত? তরি বারবার দরজার দিকে তাকাতে লাগলো। আহসান একটা বার এদিকে এলেই তো পারে, এত কিসের অভিমান তার? আহসান বিছানায় শুয়ে এক প্রকার ছটফট করছে। তার ঘুম আসছে না। বিছানা কেমন খালি খালি লাগছে। কাল রাতটা তার জন্য বিস্ময়কর একটা রাত ছিল। তরি যে হুট করে তাকে ওভাবে জড়িয়ে ধরে ঘুমাবে, এটা সে কল্পনাও করেনি। আহসান রাগে গজগজ করতে করতে কোলবালিশ চেপে ধরল। কোলবালিশও আজ তার সঙ্গে দুশ্মনী করছে। তরি তুলতুলে নরম শরীরের কাছে কোলবালিশ কিছুই না। তরির চুলের সেই তীব্র সুগন্ধ কি কোলবালিশের ফিতে পাওয়া যায়? চোখ ভর্তি ঘুম, তবুও ঘুম আসছে না তার। আহসান বিরক্তি নিয়ে উঠে বসলো। তরি কি এখন ঘুমিয়ে গেছে? দরজা ডিঙিয়ে তরির কাছে যাবে একবার? না, এভাবে তরির কাছে মাঝরাতে যাওয়াটা কোনো ভদ্রলোকের কারবারের মধ্যে পড়ে না। তবে তরিকে না দেখলে ঘুমও যেন আসছে না। আহসান নিজের ঘরের দরজা খুলে বের হলো। পা টিপে টিপে উঠোনে গেল। উঠোন বরাবর মধু বিবির জানালায় উকি দিল। দেখলো তরি ওপাশ ফিরে শুয়ে আছে। আহসান কয়েকবার মৃদুস্বরে শীষ বাজালো। শীষের আওয়াজ পেতেই তরি ভয়ে ভয়ে জানালার দিকে তাকালো। বিছানা থেকে নেমে দরজার দিকে গিয়েও কান পাতলো। আওয়াজটা দরজার কাছ থেকে আসছে না। তাহলে কি জানালা? তরি ভয়ে ভয়ে জানালার দিকে পা বাড়ালো। এত রাতে জানালার সামনে কেই বা আসবে? তবে কি তেনারা এসেছেন? মনের ভুল ভেবে তরি এড়িয়ে যেতে চাইল। আহসান শীষ বাজানো ছাড়ল না, নিজের কাজে অবিরত রইল। তরি ভয়ে জমে গেল। কৌতূহলকে মাটি চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়তে চাইল, কিন্তু তার হলো কোথায়? তরির কৌতূহলী স্বভাব তাকে শান্তি দিল না। অগত্যা তরি ভয়ে ভয়ে জানালার সামনে গিয়ে উকি দিল। বাইরে হাত বাড়িয়ে কারো অস্তিত্ব আছে কিনা তা বোঝার চেষ্টা করলো। তরির উপস্থিতি টের পেতেই আহসান তার হাত চেপে ধরল। আহসান কিছু বলার পূর্বেই কারো হাতের ছোঁয়া পেতেই তরি ভয়ে উত্তেজনায় চিৎকার করে বসলো। এটা কোনো ভূত নয়, এটা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষের হাত। ভাবতেই তরি চোর চোর বলে চিৎকার করতে লাগলো। তরির চিৎকারে মধুবিবি সহ রুমিরও ঘুম ভেঙে গেল। মধুবিবি দ্রুত উঠে বসলেন। আহসান তখনও বোকার মতো ঠায় দাঁড়িয়ে। এক ছুটে চলে যাবার বদলে সে তখনও তরির হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। তরি ফের চোর চোর বলে চিৎকার করতে মধুবিবি তড়িঘড়ি করে বিছানা থেকে নামলেন। পানের ডাবর থেকে সুপারি কাটার জাতিটা দিয়ে চোর বেশি আহসানের হাতে তীব্র আঘাত করলেন। আহসানের হাতের তালুর অপর পিঠের অংশ হতে গলগল করে রক্ত বের হতে লাগলো। পরিস্থিতির বিপর্যয় টের পেয়ে আহসান তরির হাত ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে এসে ঢুকলো। পুরনো কাপড় বের করে ক্ষতস্থানে শক্ত করে বাঁধলো। ততক্ষণে অবশ্য যা হুলস্থুল হবার তা হয়ে গেছে। মধুবিবির চিৎকারে শোভা আর মাজদাক দ্রুত মধুবিবির ঘরে এলেন। সবকিছু শুনে মাজদাক লাঠি নিয়ে আহসানের দরজায় নক করলেন। আহসান দরজা খুলতেই বললেন, আহসান বাবা, দ্রুত বের হ, বাড়িতে চোর এসে তোর বুবুর ঘরের দিকে হাত বাড়িয়েছে। মাজদাক আহসানের হাতে লাঠি গুজে দিয়ে তাকে নিয়ে বের হলেন। আহসান মনে মনে ক্ষুব্ধ হলেও মুখে তা প্রকাশ করলো না। এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। তরির উপরে ভীষণ রাগ হচ্ছে তার। কেমন মেয়ে সে, যে কিনা নিজের স্বামীর হাতের ছোঁয়া চেনে না। বাড়ির আশেপাশে আধা ঘন্টা ছেলেকে নিয়ে চিরুনি তল্লাশি চালানোর পরও মাজদাক চোরের টিকিটুকু অবধি খুঁজে পেল না। ভারাক্রান্ত মনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো সে। স্বামী পুত্রকে দেখা মাত্রই শোভা বললেন, কি গো হাসানের বাবা, চোরকে পেলে? মাজদাক হুঙ্কার ছেড়ে বললেন, আজ অল্পর জন্য বেটা চোর রক্ষা পেয়েছে। কত বড় সাহস! আর বাড়ির বউয়ের হাত চেপে ধরে। আর কোনোদিন বাড়ির ত্রিসীমানায় আসুক, ওই হাত ভেঙে ওর হাতে ধরিয়ে দিব।
শোভা রুমিকে আর তরিকে শুয়ে পড়তে বললেন। মাজদাকেও শান্ত করে ঘরে পাঠালেন। এত সব কিছুর মাঝেও মধুবিবি আর চোখে আহসানের হাতের ক্ষতটার দিকে লক্ষ্য করলেন। চোরের হাতে ঠিক এই বরাবরই তো সে মেরেছিল। আবার আহসানের হাতের ক্ষতটা দেখেও তাজা ঘা মনে হচ্ছে, রক্তে কাপড় অনেকটাই ভেজা। তবে কি আহসানই? ঘটনা আন্দাজ করতে পেরে মধুবিবি মনে মনে বেজায় হাসলেন। খোদা, এ কি দিন দেখালো তাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর শোভা এবং আহসান দুজনই নিজ নিজ কক্ষে শুতে চলে গেল। মধুবিবিও নিজের ঘরে ফিরলেন। তরি ঘুমায়নি, তার মনে তখনও খুব ভয়, চোরটা যদি রাতে আবার আসে। মধুবিবি ঘরে এসে তরিকে চেপে ধরে বললেন, আমার না হয় নাতি, তাই আমি চিনবার পারি নাই। রাইতে চোখেও অনেক কম দেখি। তুমি কেমন ধারা মাইয়া যে নিজের স্বামীর হাত চেনো না? তরি হতবিহ্বলের ন্যায় বলল। ওটা উনি ছিলেন? তরির চোখে পানি চলে এলো। সে কেন আহসানের হাত চিনতে পারল না? হাতে দাদিমা অনেক জোরেই বাড়ি মেরেছেন, হালকা রক্তের ঝলকও দেখেছিল তরি। এত বড় ভুল সে কি করে করলো? আহসান তাকে আপন ভেবে কাছে এসেছিল, সে কি করে তাকে এভাবে আঘাত করে ফিরিয়ে দিল? তরি মনে মনে নিজেকে ধিক্কার দিল। মধুবিবি আবার বললেন, বোকা মেয়ে লোক, হুদাই আমার নাতিটারে আমার হাতে মার খাওয়াইলো। বেচারার কি দোষ? আইছিল বইয়ের সঙ্গে দুইটা কথা কইতে, তুমি না বুঝা না শুইনা তারে বিপদে ফেলাইলা। হাত থেকে রক্ত বার হইছে, হাতে তেনা পাচাইরা রাখছে। তরি চাপা স্বরে বলল। এখন যাবো একটু ওনার কাছে। মধুবিবি ঝাড়ি মারার স্বরে বললেন, এখন গিয়া কি করবা? যা অঘটন ঘটানোর তা তো ঘটাইছ। রাইতের 3টা বাজে, এখন তারে ঘুমাইতে দাও। সারাদিন খাটাখাটনি কইরা আসছে। মধুবিবি বিছানায় শুয়ে পড়তেই তরিও শুয়ে পড়ল। মনটা খুব খারাপ লাগছে, আজ বড্ড ভুল করে ফেলেছে সে। ইস, মানুষটা কতটা কষ্ট পাচ্ছে এখন। আজ সরকারি ছুটির দিন, স্কুল কলেজ ও অফিস সব বন্ধ। কাল রাতের অভূতপূর্ব ঘটনার পর সবারই ঘুমোতে বেশ দেরি হয়ে গেছে। ফলাফল তরি আর রুমি দুজনাই খুব দেরি করে ঘুম থেকে উঠল। তরি প্রথমে দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টা নিয়ে কাছুমাছু করলো, সবাইকে স্বাভাবিক দেখে নিজেও শান্ত হলো। কাল রাতে তরি পরিকল্পনা করেছিল সকালে উঠে আহসানের কাছে গত রাতের বিষয়টি নিয়ে ক্ষমা চাইবে, কিন্তু নাস্তার টেবিলে মাজদাক ও আহসান কাউকে দেখতে পেল না তরি। সবার কাছে শুনলো আজকে নাকি গুদামে নতুন মাল আসবে। সকাল সকাল পিতা পুত্র সেখানেই গেছে। সবার সঙ্গে রান্নাবাড়ার কাজ সেরে তরি বারবার আহসানের ঘরের সামনে উকিঝুঁকি দিতে লাগলো। লোকটা কেন এখনো আসছে না? তরির পিছু পিছু তখনই রুমি এলো, হাতে বড়সড় একখানা দড়ি আর বড় একটা কাঠের টুকরা। তরির দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, দোলনা খাবে ভাবি? তরি প্রথমে না বলতে চাইল। মনোয়ারা বই বই করে বলেছিলেন বাড়ির বউদের এত ছোটাছুটি করতে নেই, কিন্তু শেষে রুমির জোড়াজোড়ির কাছে হার মানল। ভাবি আর ননদ দুজনে মিলে উঠানের বড় আম গাছটার ডালে দড়ি বেঁধে দোলনা বানালো। প্রথমে তরি বসলো, রুমি পেছন থেকে ধাক্কা দিল, এরপর রুমি বসলো, তরি ধাক্কা দিল। দীর্ঘ সময় ধরে এদের দোলাদলির পর্ব চলল। ননদ ভাবি নয়, তাদের সম্পর্ক যেন দুই শোয়ের মতো। ঠিক তখনই বাইকের শব্দ পেয়ে তরি আহসানের উপস্থিতি অনুমান করতে পারল। রুমিকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে এলো। আহসানের সঙ্গে একটু শান্ত হয়ে কথা বলাটা যে খুবই প্রয়োজন। আহসান ঘরে ঢুকতেই তরি তার পিছু নিল। আহসান প্রথমে তরিকে পাত্তাই দিল না, যেন সে চেনেই না তরিকে। যে নিজের স্বামীর স্পর্শ চেনে না, তার সঙ্গে কিসের কথা? তরি মনোযোগ আকর্ষণের জন্য আহসানের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আহসান তখন সবে হাত থেকে ঘড়ি খুলছে। তরি হঠাৎ এভাবে সামনে আসাতে প্রথমে একটু ভরকে গেল সে। তরির পরনে হালকা আকাশি রঙের শাড়ি, চুলগুলো তখনও হালকা ভেজা। নিজ রমণীর এই রূপ যে অবজ্ঞা করা যে ঠিক কতটা কঠিন আহসান আজ তা ভয়াবহভাবে টের পেল। আহসান তবুও নিজ কাজে অবিচল রইল। তরিকে উপেক্ষা করে পাশ কেটে চলে যেতে রইলে তরি তার হাত টেনে ধরল। আহসানের শির দ্বারা খাড়া হয়ে গেল। পুরো শরীরে বিদ্যুতের তীব্র ঝলকানিতে কেঁপে উঠল সে। বৈধ স্পর্শের ক্ষমতা কি এতটাই বেশি? আহসান নমনীয় হয়ে পড়ল। তরির চাহনি ভঙ্গিমা তাকে এক প্রকার কোমল হতে বাধ্য করল।
তরি স্বামীর ক্ষতস্থানে হাত রেখে বলল, সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন। আমি যদি জানতাম ওটা আপনি, তাহলে আমি কখনোই ওভাবে চিৎকার করতাম না। মা গল্প করতো রাতে নাকি তেনারা এসে জানালা দিয়ে লম্বা হাত বাড়িয়ে মানুষের রক্ত চুষে খায়। আমি আর গুনগুন রাতে ভয়ে জানালা বন্ধ করে রাখতাম। আমি এত বড় ভুল কি করে করলাম? আপনি আমায় ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। তরি মাথা নিচু করে ফেলল। বড্ড খারাপ লাগছে তার। লাল হয়ে রক্ত জমাট বেঁধে চোট লেগে কি বাজে অবস্থা হাতটার। আহসান অভিযোগের সুরে বলল, আমার যে ব্যথা লাগলো, আমি এখন কি করে খাবো? হাতে কিছু লাগলে জ্বলে ওঠে, রক্তে বেরোয়। আজ বাইক চালাতে গিয়ে কে যে ব্যথা হয়েছিল। তরি আহসানের হাতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারিনি ঘাট হয়েছে আমার। আর কোনোদিনও এমন ভুল হবে না, ক্ষমা করবেন না আমায়? আহসান প্রত্যুত্তরে বলল, এখন দুপুরের খাবার সময়, আমার হাতে তো ব্যথা, আমি কি করে এখন খাবো? তরি নির্দ্বিধায় বলল, আমি খাইয়ে দেবো আপনাকে। আমি গুনগুনকে ভাত খাইয়ে দিতাম, আমার হাতে খাবেন? আহসানের নিকট হতে জবাব না পেয়ে তরি বলল, আচ্ছা থাক তাহলে, আপনি না চাইলে বাদ দিন। আমি বিশ্রাম নিন আপনি, আমি আসছি তাহলে। তরি চলে যাওয়ার সময় আহসান পিছু রেখে বলল, মৌনতা যে সম্মতির লক্ষণ, সে কি তুমি জানো না তরি? তরির ঠোঁটে জল চলে এক চিলতে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে আহসানের জন্য ভাত বেড়ে নিয়ে এলো, সাথে ইলিশ মাছের দো পেঁয়াজা আর ডাল। অতি যত্নের সঙ্গে আহসানের মুখে হাতের নলা তুলে দিল। আহসান তরির অগোচরে নিজের অপর হাতে চিমটি কাটল। বিশ্বাস হচ্ছে সবটা? হচ্ছে না। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আহসান বাড়িতে অনেকক্ষণ কি যেন একটা খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আহসানকে উদ্বেগে দেখে শোভা বললেন, কি হয়েছে? কিছু খুঁজছিস বাবা? আহসান গম্ভীর স্বরে বলল, কাল মোটা দড়ি এনেছিলাম গোদামের মাল বেঁধে রাখার জন্য, কোথাও পাচ্ছি না, এখানে তো রেখেছিলাম। শোভা উচ্চস্বরে রুমিকে ডেকে পাঠালো। রুমি মায়ের ডাকে ছুটে এলো, তার পিছু পিছু তরি এলো। এতক্ষণ তারা দুজনে মিলে কার্টুন দেখছিল। গোপাল ভাঁড়ের পুরনো এপিসোডগুলো সন্ধ্যাবেলায় রিপিট হয়। শোভা রুমিকে দেখে বললেন, রুমি রে, তোর ভাইয়াকে দড়ি খুঁজে দে তো। এখানে নাকি দড়ি রেখেছিল, কোথাও নাকি খুঁজে পাচ্ছে না, একটু দেখ তো মা। দড়ির কথা শুনে রুমি উসখুস করতে লাগলো। মাথা চুলকে বলল, ও, ওটা ভাইয়ার দড়ি ছিল। আমি আর ভাবি ভাবলাম পুরনো বলে ফেলে দিয়েছে হয়তো। শোভা নিজ কন্যা ও পুত্রবধূর দিকে তাকিয়ে বললেন, এই তাহলে ননদ ভাবির দোলাদলির ইতিহাস? আরে আহসান, দুপুরে যা কাণ্ড হয়েছিল বললে বিশ্বাস করবি না। ননদ দোলনায় বসে ভাবি সযত্নে দোলনা ধাক্কা দেয়, আবার ভাবি বসে ননদ পিছু থেকে ধাক্কা দেয়। আমি আর তোর বউ তো হাসতে হাসতে শেষ। আহসান তরির দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। পুচকেমি, বিয়ে করার সুফল নামক কুফল। আহসান তরি আর রুমি উভয়কেই পড়তে বসিয়েছে। তরি সোজা কথায় মেনে গেল, রুমি গো ধরে বসেই আছে। আজ সে পড়বে না। শেষে আহসান বুক সেলফের ওপর থেকে মোটা লাঠি বের করায় রুমি লেজ কাটা বাদরের মতো পড়তে বসেছে। পড়াশোনার প্রতি তার বিরাট অনীহা। নেহাতি আহসান তাকে ধরে বেঁধে রোজ পড়াতে বসায়, না হলে এই মেয়ে কবে যে গোল্লায় যেত। এই নিয়ে আহসানের আফসোসের শেষ নেই। টপারের বোন হয়ে তার পড়াশোনার প্রতি এত অনাগ্রহ। এক পড়তে বসার মাঝেই আজ সে 3 বার 3 অজুহাতে পড়া থেকে উঠল। প্রথমবার পানি খাওয়ার ছলে, দ্বিতীয়বার বাথরুমে যাওয়ার ছলে, তৃতীয়বার বই আনার ছলে। আহসান হতাশ। এই মেয়েকে বসে আনা তার পক্ষে অসম্ভব। নৈশভোজ শেষে টেবিল গুছিয়ে রাখবার সময় আহসান আর চোখে তরিকে ইশারা করেছিল, এর অর্থ রাতে জানালাটা খোলা রেখো। তরি রাতে স্বামীর কথা মতো যোগ্য স্ত্রীর ন্যায় তাই করল। জানলাটা খোলা রেখে সজাগ হয়ে রইল, পাছে আহসান না এসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবেশ যখন শান্ত, আহসান তখন জানালায় স্বল্প আওয়াজে টোকা দিল। তরির কানে তা পৌঁছাতে সে বিছানা থেকে সাবধানে উঠে বসল। জানালার দিকে তাকাতে আহসানের চাঁদ মুখখানি দেখল। পা টিপে টিপে দরজা খুলে বের হলো সে। অন্ধকারে অসাবধানে পা ফেলতেই তরি চিটপটাং হয়ে পড়ে যেতে রইলে আহসান তাকে ধরে ফেলে। তরির মন আনন্দে পুলকিত হয়ে গেল। কেমন একটা নায়িকা নায়িকা অনুভূতি হচ্ছে তার। সিনেমার নায়িকা যখন পড়ে যায়, নায়ক বিদ্যুতের গতিতে এসে তাকে ধরে ফেলে। আচ্ছা, সে কি তবে নায়িকা? তবে নায়ককে? হাসান?
অবশ্যই এতে মন্দ হবে না। এমন সুপুরুষ একজন মানুষ তরির নায়ক হলে খুবই চমৎকার হবে। ক্ষণে ক্ষণে ভিলেনের হাত থেকে তাকে বাঁচাবে। হাসান তরির হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। আজ ভরা পূর্ণিমা, আকাশের মাঝে স্থান পেয়েছে গোলাকার গঠনের একটি বিশাল চাঁদ। চারিপাশে যখন শুনশান নীরবতা, মৃদু মৃদু বাতাসে পাশের গোটা কয়েক গাছের পাতাগুলো ক্ষণিক পর পর একে অপরে মিশে যাচ্ছে। তরির সঙ্গে আহসানের হাতের বাঁধন শক্ত হলো। তরি জড়সড় হয়ে বলল, আপনার ভয় করছে না? আহসান সরল কণ্ঠে বলল। কিসের ভয়? তরি ভয়ার্ত স্বরে বলল, যদি এখন তেনারা আসেন? আহসান প্রশ্নের বাণ ছুড়ে দিয়ে বলল। কারা? তরি চুপিসারে বলল। আপনি কিছু বোঝেন না, রাতে তেনাদের নাম নিতে নেই। তরির অদ্ভুত ভূত ভীতির কথা শুনে আহসান ঠোঁটগুলো এলিয়ে হাসল। আবছা আলোয় সেই হাসিটাকে সঠিকভাবে দেখার সুযোগ হলো না তরির। হেসে সে বলল, তাহলে আমি বাঁচিয়ে নেব, বিশেষ করো আমায়। তরি ঠান্ডা গলায় বলল। নিজের চেয়েও বেশি। আহসান তরিকে সঙ্গে নিয়ে কাঁঠাল গাছের গুড়িটায় গিয়ে বসল। তরির একেবারে সন্নিকটে সে, একে অপরের শ্বাস নেওয়ার শব্দটাও শুনতে পাচ্ছে তারা। আকস্মাৎ বাতাসে তরির খোপা বাঁধা চুলগুলো এলোমেলো হয়ে গেল। ছোট ছোট চুলগুলো এসে চোখে মুখে বাড়ি দিল। তরি হাত উঁচু করে পুনরায় বাঁধতে চাইল। আহসান অনুরোধের সুরে বলল, বেদনা যা ছন্ন ছাড়া তা কেন অবাধ্য বাঁধানো বাঁধতে চাও? তরি ওই কথা উপেক্ষা করতে পারল না, হাত দুটো গুটিয়ে ফেলল। আহসান হঠাৎ কি যেন খপ করে ধরল, তাতে আবছা তালির আওয়াজ হলো। তরি চমকে তার দিকে তাকালো। আহসান তরির দিকে নিজের হাতের মুঠোটা বাড়িয়ে দিল। তরি সযত্নে কৌতূহলে তা খুলতে ভেতর থেকে একটা ক্ষুদ্র জোনাকি বেরিয়ে এলো। তরি তা ধরার পূর্বেই কোথায় যে উড়ে গিয়ে মিলিয়ে গেল। তরি হতাশ হয়ে আহসানের পানে চাইল। তীব্র হতাশাচ্ছন্ন স্বরে বলল, সবাই শুধু আমাকে ছেড়ে চলে যায়, আপনিও কি চলে যাবেন? আহসান তপ্ত কণ্ঠে বলল, তুমি যদি রেখে দিতে চাও তবে থেকে যাব, আর হেলায় ছুড়ে দিলে মিলিয়ে যাব। তরি সরলতা মাখা স্বরে বলল, তাহলে আপনাকে আমি বয়ামে ভরে রেখে দেব, তাহলে আর হারিয়ে যাবার কোনো ভয় থাকবে না। আমাদের বাড়িতে মা আচার করার জন্য বড় বড় কাচের বয়াম ধুয়ে রাখে, সেগুলোতে রাখলে আপনি আর পালাতেও পারবেন না। আহসান মায়া ভরাট কণ্ঠে বলল। আচ্ছা, রেখে দিও। এরপর পরস্পরের মাঝে চোখে চোখে সন্ধি হলো। চারিদিকে ঝিঝি পোখার আওয়াজে যখন সমারোহ, তখন তারা একে অপরের চোখের নেশায় বন্দী। একে অপরের প্রতি নৈকট্য লাভের আশা যেন আরও বাড়ল। দৃষ্টির খেলা তখন অধরে এসে থামল। কখন যে তারা একে অপরের অধরে মত্ত হলো কে জানে। দুজনের নিঃশ্বাসমালা ঘন হয়ে গেল। আহসান নিজ স্ত্রীর গাল হাতের আজলায় পুড়ে নিল। তরিও যেন নিজের ধ্যান জ্ঞান হারিয়ে ফেলল। তার মাথায় শুধু একটা শব্দই এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে, আহসান আহসান আর আহসান। মিনিট খানেক সময় অতিবাহিত হওয়ার পর যুগলের ঘোর কাটল। নিজেদের অবস্থান টের পেয়ে দুজনেই সরে গেল। তীব্র অস্বস্তিতে একে অপরের দিকে তাকাতে ভুলল না তারা। এভাবেই নীরবতার অদূরে কেটে গেল কিছু মুহূর্ত। চাঁদের অপরূপ সৌন্দর্যে ঘায়েল হলো তরি। চাঁদের দিকে তাকিয়ে তরি বলল, আজ রাতটা কত সুন্দর, তাই না? পেছন থেকে জবাব এলো, তুমি রাতের চেয়ে সুন্দরী তরি। তরি লজ্জায় মাথা নুয়ে ফেলল। আহসান ফের বলল, তুমি মেয়েটা ভাদ্র মাসের তীব্র দাবানলে এক বর্ষার বৃষ্টির মতো সুন্দর। তরি এত শক্ত কথার মানে বুঝল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। রুমি আজ স্কুলে যায়নি, তার বেজায় জ্বর। হুট করে এত জ্বরের আগমন কোথা থেকে হলো কে জানে। শোভা প্রথম স্কুলে না যাবার অজুহাত ভেবেছিল, পরে মেয়ের গায়ে হাত দিয়ে দেখলেন তীব্র জ্বর। জ্বরের ঘোরে কিসব বিড়বিড় করছে যেন। রুমির এরূপ দশা দেখে তরির বড় করুণা হলো তার প্রতি। কলেজে যাওয়ার কথা শুনে সেও বেঁকে বসলো। সইকে এভাবে ফেলে যেতে ইচ্ছে হচ্ছে না তার। শেষে শোভার বকুনি খেয়ে মুখ গোমরা করে কলেজে গেল সে। আহসান এই সেই বলে তার অভিমান ভাঙাতে চাইল,
করতে হবে সফল হলো না। তার মন পড়ে আছে বাড়িতে রুমির কাছে। গুনগুনের জ্বর এলেও সে রুমির মতন স্কুলে যেতে চাইতো না। জ্বরে আলুথালু অবস্থায় কী সব যে বিড়বিড় করতো, কিছু মুখেও তুলতে চাইতো না। জোর করে দুধ রুটি খাইয়ে দেওয়া হতো তাকে। জ্বর ভালো হয়ে গেলেও মিছে জ্বরের বাহানায় স্কুলে যেতে চাইতো না। মনোয়ারার বকুনিতে গাল ফুলে স্কুলে যেত। পেটে পেটে এসে কি রাগ তার। ক্লাসে তরির আজ মন নেই। সকালবেলা রুমির জ্বরে নির্জীব মুখটাকে দেখে বারবার গুনগুনের কথা মনে পড়ছে কেন? গুনগুন কি ভালো আছে? নাতাশা, সুহা ও কুহু এসে কলেজের মাঝে তরির সঙ্গে কত গল্প জুড়ে দিল। তরির মাথায় সেসব ঢুকছে না। কোথায় আছে গুনগুন? গুনগুনের কি মনে পড়ে বোনকে, নাকি খামখেয়ালিপনায় ভুলে গেছে তরিকে? ক্লাস শেষে বাইকে করে আহসান নিতে এলো তাকে। তরি চুপচাপ বাইকে গিয়ে বসলো। আজ মন ভালো নেই তার। কেন নেই সেটা সে জানে না। তরির মৌনতায় আহসান বারবার লুকিং গ্লাসে তরিকে পর্যবেক্ষণ করলো। স্বভাবতই খুব বেশি কথা তরি বলে না, তবে এতটা গুটিসুটি মেরে চুপ করে বসে থাকার মতন মেয়ে তো সে নয়। কি হলো আজ তার? বাড়ি ফিরেই তরি রুমির ঘরে হানা দিল। গিয়ে দেখলো রুমি বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, চোখ মুখ কুঁচকে। মাছদাগ ভাতের প্লেট হাতে নিয়ে বসে আছেন। ছোট ছোট নলা তুলে রুমিকে খাইয়ে দিচ্ছেন। অজান্তে তরির চোখটা ঝাপসা হয়ে এলো। দরজার সামনে থেকে ঘুরে চলে এলো সে। বাবা মেয়ের একান্ত মুহূর্তে বাগড়া দেওয়াটা সংযতপূর্ণ হবে না। আহসানের ঘরে গিয়ে বসলো সে। আহসান ঘরে নেই, হয়তো দুপুরের খাবার খাচ্ছে। তরির শরীরে শক্তি নেই, কেমন একটা বিতৃষ্ণা ভর করেছে শরীরে। রুমির মতো একটা জীবন কি তার হতে পারতো না? এই যে বাবাকে হুটহাট বাবা বলে জড়িয়ে ধরতে পারে, জ্বর হলে বাবার হাতে খাবার খেতে পারে, এই সুখটুকু কি তার হতে পারতো না? এ কি জীবন তার! চারিপাশে বাবার বয়সী এত এত লোক, কিন্তু বাবা বলে ডাকার মতো কেউ নেই। এটা কি কম কিছু? তরি বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। সেই ক্রন্দন রুমির প্রতি হিংসায় নয়, বাবার শূন্যতা ও তার প্রতি তীব্র অভিমান মিশ্রিত ছিল তাতে। একবার কড়া রোদে স্কুলে গোল্লা ছুট খেলে বাড়িতে ফিরে কড়কড়ে ঠান্ডা পানিতে গোসল করার ফলে তীব্র জ্বর এসেছিল তরির। ঠান্ডায় গলা বসে গিয়েছিল। খাওয়ার রুচি শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছিল। মনোয়ারা যখন খাবার নিয়ে তরির পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত, হায়দার তখন অতি যত্নের সহিত মেয়ের মুখে খাবারের গ্রাস তুলে দিতেন। তরি তখন বেজায় বিরক্ত হতো। খাবার মুখে নিয়ে দীর্ঘ সময় বসে থাকতো। বড্ড তিতকুটে লাগতো যে। আহসান খাবার টেবিল থেকে উঠে তরিকে এদিক সেদিক খুঁজলো, কোথাও পেল না মেয়েটা। তবে গেল কোথায়? তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো সে। ঘরে ঢুকতে রীতিমতো চমকিত হলো সে। বিছানায় উপর হয়ে শুয়ে তরি বালিশে মুখ গুজে রেখেছে। আহসান সদর্পণে তার সামনে গিয়ে দাঁড়ালো। এ কি, মেয়েটা কাঁদছে কেন? মায়া ভরা দৃষ্টিতে একগুচ্ছ কৌতূহল নিয়ে আহসান স্ত্রীর মাথায় হাত রাখলো। তরি বিস্মিত হয়ে উঠে বসলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে ফেললো। আহসান ভ্রুকুচকে বলল, তুমি কাঁদছো কেন তুলতুল? দীর্ঘদিন পর নিজের পুরনো নাম কারো মুখে শুনতে পেয়ে তরি থমকে গেল। কিছু মুহূর্তের জন্য তার মনোযোগ সম্পূর্ণভাবে ঘুরে গেল। ঘোর মিশ্রিত সুরে সে বলল, কি বলেন? আরেকবার বলুন না। আহসান স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার কি হয়েছে তুলতুল? শরীর খারাপ করেছে? রুমির মতো তোমারও জ্বর এলো নাকি? এইটুকু বলেই তরির কপালে হাত রাখলো সে। কই না তো, জ্বর তো আসেনি। তরি নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে চাইল। বুকের বেদনাকে বাইরে আসার সুযোগটুকু দেওয়ারও প্রয়োজন বোধ করলো না। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। আহসান তরির দিকে কিছুটা এগিয়ে গেল। তরির চুলে বিলি কাটতে কাটতে বলল, কি হয়েছে তুলতুল? তরি নিজেকে আর ধরে রাখতে পারল না। ছোট্ট হাঁসের ছানার মতো আহসানের বুকে মাথা রেখে কেঁদে ফেলল। সে কি বাঁধভাঙা কান্নার সুর! আহসানের বলিষ্ঠ বুকেও যেন কাঁপন ধরল। তরিকে অভয় দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আহসান বলল, তুলতুল, এই মেয়ে, কি হয়েছে তোমার? আমাকে না বলে কিন্তু তোমার সঙ্গে আরই নেব। এভাবে কতক্ষণ আমার দুশ্চিন্তা ফেলে রাখবে? তরি হেঁচকি তুলতে তুলতে বলল, রুমির জীবনটা কত সুন্দর, তাই না? এই যে যখন তখন বাবাকে কাছে পায়, অসুস্থ হলে বাবার আদর পায়, এমনটা আমার সঙ্গে হয় না কেন?
বাবা চলে যাওয়ার পর আমি আল্লাহকে বলেছি আমি যেন আর অসুস্থ না হই, কারণ আমাকে মুখে তুলে দেওয়ার মতো বাবা থাকবে না তো। জানেন, আমার জ্বর এলে বাবা আমায় খাইয়ে দিত, জোর করে দুধের গ্লাস হাতে ধরিয়ে দিত। আমি রুমিকে হিংসা করছি না, তবে আমার না খুব লোভ হয়। আমি কি রুমি হতে পারতাম না? আহসান মনোযোগ দিয়ে তরির কথা শুনল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আদরের লোভে তোমার রুমি হবার প্রয়োজন নেই। তুমি তুলতুল, এটাই তোমার পরিচয়। একটা বিবাহিত মেয়ের জীবনে তার দায়িত্ব নেয় 3 পুরুষ। প্রথমে বাবা, তারপর স্বামী, এরপর তার পুত্র। আমি জানি না আমার সন্তান তোমার ঠিক কতটুকু খেয়াল রাখবে, তবে আমি হলফ করে বলতে পারি, আমার যতদিন হায়াত থাকবে আমি তোমায় কখনো উপেক্ষা করব না। তোমার কষ্ট আমাকে ব্যথিত করে, সহ্য করতে পারি না, কষ্ট হয়। একজন স্ত্রী হিসেবে এটুকুই কি তোমার জন্য যথেষ্ট পাওনা নয় তোরে? তরি মুখ ফুটে কিছু বলতে পারল না, মাথা নিচু করে বসে রইল। আহসান বিছানা থেকে উঠে দাঁড়ালো, টেবিলে সাজিয়ে রাখা খাবারের পাত্র থেকে খাবার বাড়ল প্লেটে। প্লেট হাতে তরির সামনে গিয়ে দাঁড়ালো, খাবার মেখে আনাড়ি হাতে তরির মুখের সামনে তুলে ধরল। রুমিকে মাঝে মধ্যে জোরপূর্বক খাইয়ে দিত সে। রুমির পর তরি হয়তো প্রথম কেউ যার জন্য এত যত্ন নিয়ে সে ভাত মেখেছে। আহসানকে এরূপ বেশে দেখে তরি ভেজা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখল। তরিকে অবাক করে দিয়ে আহসানের তরির মুখে খাবার তুলে দিল। তরি হতবিহ্বল, চমকিত, বিস্মিত। আর কি কি পদবিতে ব্যাখ্যা করা যায় এই পরিস্থিতিতে? বাবার পর তরির জীবনে মুখ্য ভূমিকা পালন কে করেছে? আহসান। বাবার পর প্রথমবার কোনো পুরুষ তরিকে খাইয়ে দিল। বিষয়টা কি স্বাভাবিক? অস্বাভাবিক হলে হোক, এরূপ আদরে যত্ন পেতে তরির মন্দ লাগছে না। তরিকে খাইয়ে দিয়ে আহসান রুমির কাছে গেল। জ্বরের ঘোরে চোখ দুটো বোঝা, ঠোঁট কেমন তীর তীর করে কাঁপছে। আহসান আলগোছে রুমির মাথায় হাত বুলিয়ে দিল। রুমির বালিশের তলায় মুঠো ভর্তি লজেন্স রেখে এলো। জ্বর এলে তেতো মুখে রুমি লজেন্স খেতে খুব ভালোবাসে, এতে তার বমি বমি ভাবটা কেটে যায়। ছোটবেলার অভ্যাস যে। সন্ধ্যায় বই খাতা নিয়ে তরি আহসানের ঘরে হামলা চালালো। আহসান পড়ার ঘরে গিয়ে পড়ার কথা বললে তরি এড়িয়ে গেল। বিছানার ওপরেই বই খাতা এলোমেলো করে পড়তে বসলো। তরির এক রোখামি পনা দেখে আহসান মুখে রা অবধি কাটল না। বিছানার ওপরেই তরিকে একটা অঙ্ক করতে দিয়ে নিজেও বই নিয়ে বসলো। তরি তখন মনের সুখে শরীর এলিয়ে দিয়ে উবু হয়ে অঙ্ক কষতে ব্যস্ত। রুমির জ্বর কিছুটা বেড়েছে, কিন্তু দুর্বলতা এখনও কাটেনি বিধায় আহসান পড়ার জন্য জোরাজুরি করেনি। আহসান বই পড়ার ফাঁকে আনমনে একবার তরির দিকে তাকালো। নব যৌবন যেন তার উপচে উপচে পড়ছে। পড়ার প্রতি তীব্র মনোযোগী থাকায় অন্যমনস্ক হয়ে শাড়ির আঁচল কখন যে বক্ষস্থল হতে সরে গেছে কে জানে। মেয়েলি শরীরের খাঁজ স্পষ্টভাবে ধরা দিচ্ছে আহসানের দৃষ্টিতে। আহসান দৃষ্টি সংযত করবার চেষ্টা চালালো, কিন্তু চেষ্টা ব্যর্থ হলো। ঝুঁকে বসবার কারণে তরির ব্লাউজের উরুর অংশটা বিপদসীমার নিচে নেমে গেছে। তা দেখে আহসান ঢোক গিলল, বই পড়ার দিকে মনোযোগ বহাল রাখতে চাইল। বেহায়া অক্ষি যুগল মস্তিষ্কের কথা শুনতে নারাজ। আহসান দ্বিধাদ্বন্দ্বে খেই হারিয়ে ফেলল। মস্তিষ্ক বলছে দৃষ্টি সংযত করে নিজের কাছে মনোযোগ দিতে, অপরদিকে মন বলছে তোমারই তো বিবাহিত স্ত্রী সে, এত সংযম কিসের? আহসানের শ্বাস ঘন হয়ে এলো, নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। মন নাকি মস্তিষ্ক, কাকে বেছে নেওয়া উচিত তার? ওই মেয়েলি দেহের প্রত্যেকটা অঙ্কে স্পর্শ করার বৈধতা আছে তার, তবে এত অহেতুক অস্বস্তি কিসের? আর চোখে তরিকে আবার পর্যবেক্ষণ করল সে। আবেদনময়ী দৈহিক কায়া তাকে পোড়াচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আহসানের শ্বাস নেওয়ার গতি বেড়ে গেল। বই রেখে সে ঘন ঘন নিঃশ্বাস গ্রহণে মনোযোগী হলো। বারবার চোখ ফেরাতে চেয়েও পারছে না। ওই সুনিপুণ দেহে না ছুতে পারলে তার জীবন বৃথা। তোর এই সান্নিধ্য পাওয়াটা আজ খুব করে দরকার। শেষমেশ বিবেক আহসানকে একটা প্রশ্ন করেই বসলো, শরীর ছোঁয়ার আগে স্ত্রীর মন ছোঁয়া দরকার, তুমি কি তা পেরেছ? আহসান সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। ওই প্রশ্নই তাকে কুপকাত করে ফেলল। যন্ত্রণাময় পরিস্থিতি থেকে রেহাই পাবার জন্য আহসান বলল, আজ আর পড়তে হবে না তোরে, বই খাতা গুটিয়ে ফেলো। তরি খাতায় মার্জিন করতে করতে বলল, একটা কঠিন অঙ্ক বাকি আছে, ওটা একটু দেখিয়ে দিন না, তাহলে আজকের ঝামেলা শেষ।
আসান তরির বই খাতা ছুঁয়েও দেখলো না। তরি তখন তার সামনে থাকা মানেই বিপদ। তরিকে আগে এখান থেকে বিদায় করতে হবে। আসান কপটতার স্বরে বলল, আমি পরে দেখিয়ে দেব, আজ আর নয়। তুমি বই খাতা গুছিয়ে তাড়াতাড়ি বুবুর ঘরে যাও। তরি বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উদর থেকে আঁচলটা বেশ খানিকটা সরে গেল। মেদবিহীন কোমল উদর দেখে আসানের গলা শুকিয়ে কাঠ হওয়ার জোগাড়। বড় বড় শ্বাস নিতে নিতে আদেশের সুরে তরিকে বলল, তোমাকে না বলেছে তাড়াতাড়ি বই গুছিয়ে চলে যেতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? বুবুর ঘরে গিয়ে ইংরেজি পড়াটা করে ফেলো, জলদি যাও। আসানকে লম্বার দ্রুত শ্বাস নিতে দেখে তরি হকচকিয়ে উঠল। ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? প্রেশার বেড়ে গেছে? বাবার প্রেশার বেড়ে গেলে বাবারও এরকম শ্বাসকষ্ট হতো। বেশি কষ্ট হচ্ছে আপনার? বুবুর ওষুধের বাক্সে প্রেশারের ওষুধ আছে, এনে দেবো আপনাকে? আসান হতাশ হয়ে তরির পানে চাইল। কিভাবে বোঝাবে তরিকে সে? এটা কোনো শারীরিক অসুস্থতা নয়, এটা হলো মনের অসুখ। খুব বিশ্রী রকমের মনের অসুখ, ছুঁয়ে দেখার অসুখ, বাজে অসুখ। ছ্যাঃ। আগে কলেজে যেতে তরির খারাপ লাগতো না। ক্লাসে গল্প করার জন্য হলেও যেতে মন চাইতো, কিন্তু আজকাল কলেজে তার মনই বসে না। মন ও মস্তিষ্কে উভয় পাশে আহসান নামক একটি ব্যক্তি স্থায়ী বসতি গড়ে তুলেছে। তরি চাইলেও সেই সুদর্শন সুপুরুষ ব্যক্তিত্বের মানুষটিকে উপেক্ষা করতে পারছে না। বাজে লোকটা মনের ভেতর এমনভাবে ঢুকে বসে আছে কেন? কি অধিকার তার? অধিকারের বিষয়টিতেই তরি বারবার আটকে যায়। যদি কথা ওঠে অধিকারের, তবে আহসানের চেয়ে বেশি আর কারো অধিকার খাটাবার সাধ্য নেই। তরির ওপরে লিখিত এবং অদৃশ্য অলিখিতভাবে আহসানের দাবি আছে। লোকটা হুট করে এসে তরির ক্ষুদ্র মনে এতটা জায়গা করে নিল। কবে নিল? তরি টের পেয়েছে কি? পায়নি তো। তাহলে কবে ঘটল এই অঘটন? কে জানে। তরির কলেজ আজ নির্ধারিত সময়ের আগেই ছুটি হলো। আজ শেষের ক্লাসটা অজ্ঞাত কারণে বাদ হয়ে গিয়েছে। তরি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রইল আহসানের অপেক্ষায়। আহসান জানে না তরির অগ্রিম ছুটির কথা। তরির পাশে ঝুমুর এসে দাঁড়ালো। প্রতিদিন টকটকে লাল লিপস্টিক দিয়ে ক্লাসে আসে সে। ম্যামের কাছে বকাও খায়, তবুও কোনো লাভ হয়নি। উঁচু করে চুল বেঁধে ঠোঁট লাল করে কলেজে আসাটা তার স্বভাব। ঝুমুর তরিকে উদ্দেশ্য করে বলল, ছুটি হয়ে গেছে, বাড়ি যাবে না? তরি সরলতার সহিত উত্তর দিল, উনি তো নিতে আসলে না আজ এখনো। ঝুমুর কৌতূহলের ছলে প্রশ্ন করল, উনি কে? তোমার উনি? তরি লজ্জায় মাথা নুয়ে ফেলল। ঝুমুর আর চোখে তরিকে দেখল। ব্যাগ থেকে নিজের ফোনটা তরির হাতে দিয়ে বলল, তোমার উনির নাম্বার মুখস্থ আছে? ফোনে ব্যালেন্স আছে? তাকে ফোন করে কলেজে আসতে বলো। তরি প্রথমে ইতস্ত বোধ করলো, পর মুহূর্তে ভাবল দুপুরে এভাবে একা একা দাঁড়িয়ে থাকার চেয়ে আহসানকে ফোন করাটাই ভালো। প্রথম কলে আহসান ফোন ধরল। অপরিচিত নাম্বার দেখে একটু সন্দেহ সৃষ্টি হলো মনে, তবুও ফোনটা ধরল সে। তরির গলার স্বর শুনে আশ্বস্ত হলো। মালের গুদাম থেকে বেরিয়ে দ্রুত বাইক স্টার্ট দিল সে। মেয়েটা অপেক্ষা করছে নিশ্চয়ই। ঝুমুর আর দাঁড়ালো না, ফোনটা ব্যাগে ঢুকিয়ে বাড়ির পথে হাঁটা দিল। তরির কলেজের গেটের সামনে আহসানের বাইক এসে থামতেই তরি ছুটে গেল তার দিকে। রোদে দাঁড়িয়ে থেকে ঘামে ভিজে গেছে তার শরীর। আহসান পকেট থেকে নিজের রুমালটা বের করে এগিয়ে দিল তরির দিকে। তরি হাত বাড়িয়ে রুমালটা নিল, তবে ঘাম মোছার মতো অহেতুক কাজ যে রুমালটা নষ্ট করলো না। এই রুমালের দাম তরির কাছে অনেক বেশি। শক্ত করে হাতের মুঠোয় ধরে রাখলো সে রুমালটা। এটা সে কাউকে দেবে না। বাড়ি ফিরেই খাবার খেয়ে তরি আহসানের ঘরে লম্বা এক ঘুম দিল। দিনে আহসানের ঘরে থাকা নিয়ে মধুবিবির কোনো আপত্তি নেই, তবে রাত হলেই তরিকে নিজের ঘরে না পেলে মধুবিবি বেজায় রাগ করেন। এই সুপ্ত ক্রোধের কারণ কি তা তরির নিতান্তই অজানা। দুপুরের দিকে আহসান খাবার খেতে বাড়ি আসে। ফেরার পথেই তরিকে কলেজ থেকে নিয়ে আসে। খাওয়া শেষে পড়ার ঘরে কী সব বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে, তারপর আবার কাজে চলে যায়। মাঝে মধ্যে সন্ধ্যায় ফেরে। কাজের চাপ বেশি থাকলে প্রায় আবার রাতেও ফেরে। ক্লাসে বসে থেকে থেকে তরির কোমরের দশা বেহাল। বিছানা ঠিক বাম পাশে বালিশে মাথা রেখে উবু হয়ে শুয়ে আছে সে। আহসান এই মুহূর্তেই কাজের ছলে ত্রস্ত পায়ে ঘরে এলো। তরিকে ওভাবে শুয়ে থাকতে দেখে বিচলিত হলো।
তরি যেই পাশটায় শুয়েছে ঠিক সেই বরাবর বিছানার নিচে টাকার বান্ডিল রেখেছিল সে। সেটা এখন নেওয়া দরকার। আজকে নতুন মাল ওঠানোর জন্য কর্মচারীকে টাকা দিতে হবে। তরিকে কি ঘুম থেকে উঠিয়ে তুলবে? আহসান গভীর মনোযোগের সঙ্গে তরিকে দেখল। এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ক্লান্ত মেয়েটাকে জাগিয়ে তোলা কি ঠিক হবে? আহসান মিনিট খানেক ভাবল, এরপর নিজে বিছানায় উঠে বসল। তরির মাথার পাশ থেকে তোষকের নিচ থেকে যত্ন সহকারে নিঃশব্দে টাকার বান্ডিলটা বের করলো। তরি এবার একটু নড়ে চড়ে উঠল। কাজ শেষে বিছানা ছেড়ে নামার সময় তরি হঠাৎ তার হাতে বাহু চেপে ধরল। আহসান চমকে ফিরে তাকালো। কি হলো হঠাৎ মেয়েটার? একবার তরির হাতের বাঁধন ছেড়ে উঠে যেতে ইচ্ছে হলো। পরক্ষণে কি ভেবে আহসান আর উঠল না। নরম সুরে তরিকে বলল, ছাড়ো। তরি চোখ বুজে থাকা অবস্থাতেই বলল। উম, আহসান প্রতি উত্তরে বলল। কেন? তরি নিদ কণ্ঠে বলল। ছেড়ে দিলে চলে যাবেন। আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল। তাহলে কি করবে? তরি নিদ্রারত অবস্থায় আহসানের হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল। রেখে দেব। আহসান নমনীয় সুরে বলল। কোথায় রাখবে? তরি ঘুমু ঘুমু গলায় বলল। আলমারি। আহসান মনে মনে বেজায় হাসল। ঘুমের ঘোরে কথা বলার অভ্যাসটা তার নিজেরও আছে। মধুবিবি তাকে কতবার যে ছোটবেলায় হুজুরের কাছে নিয়ে গেছে এ কারণে। তার ভাষ্যমতে আহসানের সঙ্গে জিন আছে। কি হাস্যকর ব্যাপার! অতপর ওই তরির মতো তুলতুলে নরম বস্তাকে অবজ্ঞা করে আহসানের ফিরে যেতে হলো। আজ কাজ না থাকলে সত্যি তরির কথা ফেলতো না সে। ইস, সব কিছু ফেলে 24 ঘন্টা তরির আশেপাশে ঘুরতে পারার ক্ষমতা যদি তার থাকতো। আজকাল মাথায় কী যে হয়েছে কে জানে। তুলতুল নামক এক জৈনিক নারী আহসানের মাথায় পিলপিল করে ঘোরে। মাঝে মধ্যে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে মাথা চেপে ধরে বসে থাকে। তবুও তুলতুল মাথা থেকে সরেই না। কি যে ভয়াবহ সেই রোগ! দিন রাত শুধু মাথার মধ্যে ভিড়মি খায়। খুব শীঘ্রই ডাক্তারের কাছে যেতে হবে, না হলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কিন্তু এই রোগের চিকিৎসককে? তুলতুল! কি অদ্ভুত বিষয়! যেই রোগের নাম তুলতুল সেই রোগের পথ্যের নামও তুলতুল। নিশ্চয় এটি অতি চমকপ্রদ এবং বিরল রোগ। বাণীতে কে? বাণীতে তুলতুলের রোগী বর। বিকেলে ফ্যাক্টরিতে নতুন মালের অর্ডার দিয়ে ফেরার পথে আহসান অতি নির্দয় ও করুণ ঘটনার সাক্ষী হলো। ফ্যাক্টরিতে মালের অর্ডার দিয়ে ফেরার সময় নতুন একটা বিল্ডিং পড়ে। বিল্ডিংটা তখনও অসম্পূর্ণ, ওপরে কাজ চলছে তখনও। আহসান সামনে হাঁটছিল, মাজদাক ছিলেন পেছনে। সহসা কি হলো কে জানে। বড়সড় একখানা ইটের খণ্ড বেখেয়ালে আহসানের কপাল ছুঁয়ে নিচে পড়ল। ঘটনাটি এতই দ্রুত ঘটল যে আহসান সরে যাবার মতো সময়ও পেল না। মাথায় এক হাত রেখে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলল। মাজদাক সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষ দর্শনকারী ছিল। রাস্তায় ছেলেকে ধরে তিনি বসে পড়লেন। আহসানের তখন জ্ঞানহীন। মাথার বাম পাশ ছুঁয়ে ছুঁয়ে পড়ছে তার তরল লাল রঞ্জক পদার্থ। পথচারী ও এলাকাবাসীদের সহায়তায় আহসানকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। মাজদাক তখন ভয়ে আশঙ্কায় বুকে পাথর চেপে বসে আছেন। বাড়িতে ফোন করে এই খবর দেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। সুস্থ সবল ছেলেটার এ কী দশা! শোভাকে কোন মুখে সে কথা জানাবে? ছেলেটাকে এই অবস্থায় দেখে তার নিজেরও যে বুক কাঁপছে। মাজদাক নিজের মাথা চেপে ধরে কেঁদে ফেললেন। এই ছেলে তার প্রাণ। ছেলের কিছু হলে তিনি বাঁচবেন না। সৃষ্টিকর্তা হয়তো সেদিন এক বাবার এরূপ করুণ আর্তনাদকে হেলায় সরিয়ে দিতে পারলেন না। আনমনে করা সকল দোয়া কবুল করলেন। নার্স এসে জানালো আহসানের জ্ঞান ফিরেছে, তবে মাথার বাম পাশ ফেটে গেছে, তাতে 5টা সেলাই পড়েছে। মাজদাক দুহাত তুলে শুকরিয়া আদায় করলেন। দ্রুত পা চালিয়ে ছেলেকে দেখতে গেলেন। আহসান তখন বেডে মাথা দিয়ে শুয়ে আছে। রক্তক্ষরণ হওয়ায় শরীর দুর্বল, স্লাইন চলছে। শোভা রাতের খাবার নিয়ে অপেক্ষা করছে। মাজদাক বলেছিলেন ফিরতে দেরি হবে আজ, তাই বলে এত দেরি? রাত 11:30 বাজতে চলল, এখনো কারো খোঁজ নেই। মধুবিবি কয়েকবার এসে ছেলে আর নাতনির
খোঁজ করে গেছেন। তরি আর রুমি আহসানের অপেক্ষায় ছিল। অগত্যা শোভা তাদের ঠেলে ঠুলে পড়তে বসিয়েছে। শোভার অপেক্ষায় অবসান ঘটল। স্বামী ও পুত্র দুজনেই ঘরে ফিরল, কিন্তু এই ঘরে ফেরা সেই ঘরে ফেরা নয়। আহসান ফিরল বাবার কাঁধে এক হাত ভর করে। আহসানের মাথায় বড় মোটা ব্যান্ডেজের স্তর দেখে শোভা আটকে উঠলেন। ছেলের কি হাল! দুপুরেই তো ভালো মানুষ বাড়ি থেকে বের হলো, তবে এখন? শোভা দৌড়ে ছেলের কাছে ছুটে গেল। আহসানের পা তখনও চলছিল না। ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল সে। প্যাচে পড়ে গিয়ে কবজিতে আঘাত লেগেছে, সেখানটায়ও ব্যান্ডেজ পড়েছে। স্বামীর মুখে সবটা শুনে শোভা কেঁদে ফেলল। সৃষ্টিকর্তা আজ বড় বাঁচা বাঁচিয়েছেন। মাথা একটা সংবেদনশীল অঙ্গ, সেরকম বড় কিছু হয়নি, এটা তার ভাগ্য। ভাত মেখে আহসানকে খাইয়ে দিলেন তিনি। আহসান খুব বেশি খেলো না, মাত্র কয়েক নলা খেয়েই মুখ ফিরিয়ে নিল। শোভা আর জোর করল না, ছেলেকে ঘরে নিয়ে শুয়ে দিলেন। এমনিতেও আজ কম ধকল যায়নি ছেলেটার উপরে। ক্লান্ত রুগ্ন দেহ নিয়েও আহসান আজ ঘুমাতে পারছে না। তোর একবারও এলো না তার কাছে? কেন এলো না? কি এত কাজ তার? হাতে কাজ থাকতেই পারে, তাই বলে এতটা নিমগ্নতা? একটা বার এলেও কি পারতো না সে? তোরির নিকট এতটাই ফেল না সে? তীব্র অভিমানে আহসান খেয়ে হারিয়ে ফেলল। ব্যথানাশক ঔষধের ঘোরে চোখ জুড়ে ঘুমের রেশ নামলো। বুকের ওপর ডান হাতটা রেখে ঘুমিয়ে পড়ল সে। শরীরে আনাচে কানাচে ব্যথার অন্ত নেই। আহসানের ঘুমের স্থায়িত্ব খুব বেশি সময় ছিল না। মিহি সুরে কান্নার শব্দ শুনে তার ঘুম ভাঙল। চোখ খুলেই তরির মুখটা দেখতে পেল সে। এই দর্শন খুবই অদ্ভুত। তরির কাদো কাদো মুখ দেখে আহসানের মায়া উপচে পড়ল তার প্রতি। অভিমান যেন পা গুটিয়ে পালালো। তরির পরিপাটি করে রাখা চুলগুলোর আজ আলুথালু অবস্থা। চোখ থেকে চিকন পানির ফোঁটা বেয়ে পড়ছে। থুতনির ডগা, নাকের ডগা কেমন লাল লাল। আহসান ভাঙা গলায় বলল,